বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। দশম শ্রেণীর আলোচনা আজকে আমরা যেটা করব সেটা হলো 2021 সালের আগস্ট মাসে তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার উত্তরগুলো প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করব। এবং অবশ্যই শুধুমাত্র উত্তরটা না, তার পিছনে যে যুক্তি বা লজিক সেগুলো আমরা এখানে দেখে নেব। দেরি না করে আমরা তাহলে শুরু করি আজকের আলোচনা। মডেল অ্যাক্টিভিটি টাস্কে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম প্রশ্ন এমসিকিউ, ঠিক উত্তর নির্বাচন করো। যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো, প্রথমে আছে সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, সালফিউরিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই যে আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে এখানে যে অপশনগুলো আছে তাদের মধ্যে প্রথম যে অপশনটা আছে অর্থাৎ কিনা সোডিয়াম ক্লোরাইড, তার যদি আমরা সংকেত লক্ষ্য করি সেটা হলো NaCl। এবং এই সোডিয়াম ক্লোরাইডকে আমরা যদি জলে অর্থাৎ অ্যাকুয়াস মিডিয়ামে দ্রবীভূত করি সেটা দ্রবীভূত হবে এবং সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে সেখান থেকে Na+ অ্যাকুয়াস অর্থাৎ সোডিয়াম আয়ন উৎপন্ন করবে এবং ক্লোরাইড Cl- অ্যাকুয়াস ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড এক্ষেত্রে প্রায় পুরোপুরি বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে, গিয়ে তারা ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করছে। পরবর্তী উদাহরণের দিকে যদি আমরা আসি, অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4, তার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে এটাকেও একইভাবে অ্যাকুয়াস অর্থাৎ জলীয় দ্রবণে দ্রবীভূত করা হলে এখান থেকে 2NH4+ অ্যামোনিয়াম আয়ন এবং তার সঙ্গে উৎপন্ন করে SO4 2- অ্যাকুয়াস অর্থাৎ কিনা সালফেট আয়ন, অ্যামোনিয়াম আয়ন, সেটাও জলীয় দ্রবণে উৎপন্ন হয় অ্যাকুয়াস। তাহলে সোডিয়াম ক্লোরাইডের মতোই অ্যামোনিয়াম ক্লোরাইড এটাও জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণভাবে বিশ্লিষ্ট হয়ে যায় এবং ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে। পরবর্তী উদাহরণ সালফিউরিক অ্যাসিড H2SO4। সালফিউরিক অ্যাসিড কে যদি একইভাবে জলীয় দ্রবণে যোগ করা যায় তাহলে এখান থেকে যে যে আয়নগুলি উৎপন্ন হয় তার মধ্যে আছে H+ হাইড্রোজেন আয়ন এবং ব্যালেন্সের জন্য 2 অ্যাকুয়াস জলীয় দ্রবণে, এবং তার সঙ্গে তৈরি হয় SO4 2- অর্থাৎ কিনা সালফেট অ্যানায়ন অ্যাকুয়াস মিডিয়ামে অ্যাকুয়াস। এবং ফাইনালি আমরা যেটা লক্ষ্য করব যে অ্যাসিটিক অ্যাসিড যেটা হলো CH3COOH, তার জলীয় দ্রবণকে নিয়ে আমরা বিচার করব। তার আগে একটা কথা আমরা একটুখানি আরেকবার রিপিট করে নিই যে এখানে সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট এবং সালফিউরিক অ্যাসিড যে দেওয়া হয়েছে, এই তিনটে ক্ষেত্রেই কিন্তু যে যৌগগুলোকে নিয়ে শুরু করা হয়েছে তারা কিন্তু জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিশ্লিষ্ট হচ্ছে এবং ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করছে। কিন্তু আমরা যে শেষ উদাহরণটা নিয়েছি অপশন হিসেবে, যেটা ছিল অ্যাসিটিক অ্যাসিড, সেই অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? অ্যাকচুয়ালি এটাকে জলীয় দ্রবণে যখন দেওয়া হয় তখন এটা একটা উভমুখী বিক্রিয়ার মাধ্যমে বা উভমুখী একটা বিয়োজনের মাধ্যমে তৈরি করে CH3COO-, যেটা হলো অ্যাকুয়াস মিডিয়ামে, এবং তার সঙ্গে তৈরি হয় H+ অ্যাকুয়াস। তাহলে এখানে কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের যে বিয়োজন তার উভমুখী চরিত্র থাকায় পুরোপুরি যে অর্থাৎ যে সম্পূর্ণ যে অ্যাসিটিক অ্যাসিডটা নিয়ে আমরা শুরু করছি তার পুরোটা অংশ কিন্তু আয়নে বিশ্লিষ্ট হয় না। তাহলে আমরা জানি যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থদের চরিত্র, যারা কিনা জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে গিয়ে ক্যাটায়ন, অ্যানায়ন ইত্যাদি উৎপন্ন করে, সেটা কিন্তু আমরা অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি না। সুতরাং আমরা এখানে বলতেই পারি
যে এই যে এখানে অপশনগুলো দেওয়া হয়েছে যাদের মধ্যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য আমাদেরকে চুজ করতে দেওয়া হয়েছে সেটা হলো অ্যাসিটিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, এটিও একটি এমসিকিউ, যেখানে প্রশ্নটি এরকম যে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা হলো। তাহলে আমরা এখানে লক্ষ্য করব যে অ্যামোনিয়া গ্যাস এখানে প্রথম কথা তার চরিত্র যেটা দেখব সেটা হলো যে ক্ষারকীয় চরিত্রের, এবং এখানে যে যৌগগুলোর সঙ্গে সেগুলো শুষ্ক করা যেতে পারে কিনা আমাদেরকে অপশন হিসেবে দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে টেট্রা ফসফরাস ডেকা অক্সাইড P4O10, গাঢ় সালফিউরিক অ্যাসিড, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড এবং পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আমরা এখানে লক্ষ্য করব যে প্রথম যে যৌগটা এখানে আছে অপশন হিসাবে সেটা কিন্তু আম্লিক প্রকৃতির যৌগ। আম্লিক প্রকৃতির যৌগ হওয়ার কারণে সেটা কিন্তু অ্যামোনিয়ার সঙ্গে সহজেই রাসায়নিক বিক্রিয়া করে, এবং এই অ্যামোনিয়া গ্যাসকে যেহেতু শুষ্ক করতে বলা হচ্ছে বা শুষ্ক করার কথা এখানে আমরা দেখতে পাচ্ছি, তার মানে এই অ্যামোনিয়া গ্যাসের মধ্যে কিন্তু অলরেডি জলীয় বাষ্প আছে। তাহলে সেই জলীয় বাষ্পের উপস্থিতিতে অ্যামোনিয়া গ্যাস P4O10 এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে। কি রাসায়নিক বিক্রিয়া করে সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে NH3 অর্থাৎ কিনা অ্যামোনিয়া রিয়াকশন করছে P4O10 এর সঙ্গে। অবশ্যই সেক্ষেত্রে জলীয় বাষ্পেরও একটা ভূমিকা থাকে, তাহলে এখানে আমরা লিখলাম H2O, এবং লেখার ফলে যেটা মানে এগুলোর সঙ্গে রিয়াকশনের ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হলো NH4 3PO4 অর্থাৎ কিনা অ্যামোনিয়াম ফসফেট। এই যৌগটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, এবং যদি আমরা এর পাশাপাশি এর ব্যালেন্সের দিকে তাকাই তাহলে আমরা লক্ষ্য করব যে এখানে ফসফরাসের পরমাণু আছে 4টি। সুতরাং এখানে আমরা 4টে যদি বসাই তাহলে ফসফরাসের পরমাণুর সংখ্যাটা মিলে যায়। এরপরে যদি আমরা নাইট্রোজেনের দিকে তাকাই তাহলে নাইট্রোজেন পরমাণু এখানে কিন্তু দেখতে পাচ্ছি 3 × 4 মানে 12। সুতরাং আমরা এখানে 12NH3 এটা যদি আমরা এখানে পুট করি বা বসাই তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে নাইট্রোজেনটা কিন্তু এখানে আমরা মিলিয়ে দিতে পারলাম। এবারে হাইড্রোজেনের দিকে যদি আমরা তাকাই তাহলে হাইড্রোজেন পরমাণুর যে সংখ্যা সেটা এখানে হয়েছে আমরা দেখতে পাচ্ছি 4 × 3 12 × 4 অর্থাৎ কিনা 48। তাহলে এখানে আমরা দেখছি যে 36 অলরেডি আছে। সুতরাং এখানে আমরা যদি 6 পুট করি তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। অর্থাৎ এইভাবে আমরা লক্ষ্য করতে পারলাম যে আর্দ্র অ্যামোনিয়ার সঙ্গে P4O10 বিক্রিয়া করে যায়, সেই জন্য অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে আমরা P4O10 ব্যবহার করতে পারি না। পরবর্তী অংশে আসি গাঢ় সালফিউরিক অ্যাসিড। যে অ্যামোনিয়াকে নিয়ে আমরা শুরু করেছি অর্থাৎ NH3, তার সঙ্গে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড রিয়াকশন করে H2SO4 রিয়াকশন করে তখন উৎপন্ন করে অ্যামোনিয়াম সালফেট NH4 অ্যামোনিয়াম সালফেট। এবার এই যে অ্যামোনিয়াম সালফেট এখানে উৎপন্ন করলো, আমরা এক্ষেত্রে একটু ব্যালেন্সটা অবশ্যই দেখে নেব। এখানে নাইট্রোজেন পরমাণু দুটো আছে, এখানে একটা আছে, তাহলে আমরা এখানে যদি 2 বসাই তাহলে দেখবো নাইট্রোজেনটা মিলে গেল। এবার হাইড্রোজেনের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি 3 × 2 = 6 আর এখানে 2 = 8, এখানে 4 × 2 = 8, সুতরাং মিলে যাচ্ছে। SO4 ইউনিটটা অ্যাজ এ হোল মিলে গেছে। তাহলে আমাদের ব্যালেন্সটা কিন্তু কমপ্লিট। অর্থাৎ আমরা দেখলাম গাঢ় সালফিউরিক অ্যাসিড যেটা আম্লিক সেটা ক্ষারকীয় অ্যামোনিয়ার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে। চলে আসি অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড। অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড অর্থাৎ CaCl2 এটা কিন্তু অ্যামোনিয়ার সঙ্গে যুত যৌগ অ্যাডিশন কম্পাউন্ড উৎপন্ন করে। তাহলে সেটা কি উৎপন্ন করে না, এটা NH3 এর সঙ্গে একটা যে যুত যৌগ তৈরি করে তার সংকেত হচ্ছে CaCl2.8NH3। তাহলে ব্যালেন্স করতে গেলে
আমরা এখানে 8 দেবো এবং ব্যালেন্স হয়ে যাবে। সুতরাং আমাদের যে প্রথম তিনটি অপশন আছে অর্থাৎ P4O10, গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, এরা তিনজনই কিন্তু যে আর্দ্র অ্যামোনিয়া গ্যাস তার সঙ্গে রিয়াকশন করে, বিক্রিয়া করে। সুতরাং অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে প্রথম তিনটে উপযুক্ত নয়। কিন্তু আমরা যদি ফোর্থ অপশনটা দেখি, যেটা কিনা ক্যালসিয়াম অক্সাইড, সেটা ক্ষারকীয় পদার্থ, অ্যামোনিয়া ক্ষারকীয় পদার্থ, তাদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। সুতরাং আমরা বলবো যে সবচেয়ে যে উপযুক্ত যেটা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য, সেটা হলো পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আমরা লক্ষ্য করতে পারলাম যে আমাদের সঠিক অপশনটা এক্ষেত্রে কি হবে। পরবর্তী এমসিকিউ প্রশ্নে চলে আসি, যে ঠিক উত্তর নির্বাচন করো। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো। তাহলে আমরা সবার আগে বুঝে নেব যে তাপ পরিবাহিতাঙ্ক বিষয়টা কি, খুবই সংক্ষেপে, এবং সেক্ষেত্রে তারপরে তার এককটা সম্পর্কে আমরা আলোচনা করব। একটা যদি আমরা তাপের পরিবাহী একটা ব্লকের কথা চিন্তা করি, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে এই ব্লকটা যেটা এখানে নেওয়া হয়েছে, সেই ব্লকটা মাধ্যমে যে তাপের পরিবহন হবে সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা প্রথম দেখা যাক। যদি আমরা দেখি এই যে ব্লকটা নেওয়া হয়েছে, তার এই দিকের যে আমাদের পৃষ্ঠটা আছে, তার উষ্ণতা যদি θ1 হয় এবং তার বিপরীত দিকের যে উষ্ণতা সেটা যদি θ2 হয়, অর্থাৎ সামনের দিকের পৃষ্ঠের উষ্ণতা θ1 এবং তার পিছনের দিকে যে পৃষ্ঠটা আছে, যেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি না, তার উষ্ণতা θ2। এবং আমরা আরো একটা বিষয় এখানে কনসিডার করে নেব, সেটা হলো θ1 গ্রেটার দেন θ2। তাহলে এই অবস্থায় আমরা দেখতে পাবো যে এইখানে যে তাপের যে প্রবাহটা হবে সেটা কিন্তু আমরা দেখছি সামনের দিকের পৃষ্ঠ থেকে, আর যে পৃষ্ঠটা আমরা দেখতে পাচ্ছি না সেই দিকের পৃষ্ঠ বরাবর। এবং সেই যে পরিবাহিত তাপ, সেই পরিবাহিত তাপটাকে যদি কিউ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আমরা দেখব যে কিউটা θ1 এবং θ2 উপর তো নির্ভর করবে, তাছাড়া কোন বিষয়ের উপর নির্ভর করবে, সেটা হলো যে পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল। এখানে সামনের দিকে যে পৃষ্ঠটা আছে, যদি তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে এ ধরি, যেহেতু এটাকে একটা সুষম একটা বস্তু নেওয়া হয়েছে, তাহলে পিছনের দিকের যে তলটাও আছে তার ক্ষেত্রফলটাও এ, এটাই হবে। এবারে চলে আসি যে এই যে তাপ পরিবাহিতা যেটা আমরা বিচার করছি বা পরিবাহিতাঙ্কটা যে বিচার করছি যে ব্লকটার জন্য, সেই ব্লকের যে বেধ, সেই বেধটাকে আমরা যদি প্রকাশ করি ডি দিয়ে, তাহলে দেখব যে সেটার উপরেও কিউ বিষয়টা নির্ভর করে। এইবার আমরা তাহলে চলে আসি যে কিউ এর সঙ্গে যে অর্থাৎ কিনা পরিবাহিত যে তাপ, যেটা লম্বভাবে দুটো বিপরীত পৃষ্ঠের মধ্য দিয়ে পরিবাহিত হচ্ছে, সেই যে পরিবাহিত তাপ যেটা কিনা কিউ, সেই কিউটা তাহলে আমরা লক্ষ্য করব যে সেটা উষ্ণতার প্রভেদের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, বেধের উপর নির্ভর করে, এবং আরো একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হলো যে কতক্ষণ ধরে এখানে তাপের পরিবহনটা ঘটছে সেটা। এবং সেই সময়টাকে যদি আমরা টি বলে ধরে নিই, তাহলে আমরা লিখতে পারবো যে কিউ দ্যাট ইকুয়ালস টু কে ইন্টু এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই ডি। সুতরাং এখান থেকে যদি আমরা লক্ষ্য করি যে কে, যেটার আমাদের এসআই এককটা নির্ণয় করতে হবে, সেই কে ইকুয়ালস টু কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ θ1 মাইনাস θ2 ইন্টু টি। তাহলে যদি আমরা এবারে কে এর ইউনিট বা একক সম্পর্কে দেখি, তাহলে দেখবো যে কে এর ইউনিটটা কি হতে পারে। কিউ যেটা হচ্ছে পরিবাহিত তাপ, এসআই পদ্ধতিতে যার একক হলো জুল, তাহলে কিউ এর একক জুল, সেটা লেখা হলো। ডি হলো
একটা দূরত্ব প্রকাশকারী একটা রাশি। তাহলে ডি এর যে একক সেটা হবে মিটার। নেক্সট আসি এ। এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে আমরা মিটার স্কোয়ার একক দিয়ে প্রকাশ করব। θ1 মাইনাস θ2 অর্থাৎ কিনা উষ্ণতার যে পার্থক্য, সেই উষ্ণতার পার্থক্য উষ্ণতাকেই বোঝাবে। সুতরাং এটা কেলভিন দিয়ে প্রকাশ করতে পারি। এবং শেষে আছে সময় টি, যেটাকে আমরা সেকেন্ড এককে প্রকাশ করতে পারি। এইবার আমরা যদি একটু এটাকে সিম্পলিফাই করি তাহলে দেখবো মিটারের স্কোয়ার এবং মিটার এটা ক্যান্সেল আউট হচ্ছে, এবং বাকিগুলোকে যদি আমরা একটু সাজিয়ে লিখে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি জুল পার সেকেন্ড পার কেলভিন পার মিটার। এবার দেখবো যে জুল পার সেকেন্ড যেটা আছে সেই জুল পার সেকেন্ডটাকে আমরা লিখতে পারি ওয়াট, অর্থাৎ ডাব্লু, এবং এটাকে আমাদের উত্তর অনুযায়ী সাজিয়ে নিলে দাঁড়ায় মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে আমরা দেখতে পেলাম যে তাপ পরিবাহিতাঙ্কের যে এসআই একক সেটা হয়ে গেল ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। সুতরাং যে অপশনগুলো দেওয়া হয়েছে তার মধ্যে যে গয়ের অপশনটা আছে সেটার সঙ্গে আমাদের উত্তরটা মিলে যাচ্ছে। সুতরাং সঠিক উত্তরটা হবে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাই। পরবর্তী প্রশ্ন ছিল নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ঠিক না ভুল সেটা আমাদের বলতে হবে। তার মধ্যে প্রথম স্টেটমেন্ট বা বাক্য যেটা দেওয়া ছিল সেটা হলো যে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন। কথাটি ঠিক না ভুল? আমরা লক্ষ্য করব যে তড়িৎ বিশ্লেষণকালে যখন একটা পদার্থকে আমরা জল এ দ্রবীভূত করে সাধারণত তড়িৎ বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমরা দেখব যেমন ধরা গেল যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটাকে যদি আমরা জলীয় দ্রবণে দ্রবীভূত করি তাহলে তারা আয়নে বিশ্লিষ্ট হয়, অর্থাৎ এখান থেকে H+ উৎপন্ন হয় এবং Cl- উৎপন্ন হয়। যখন আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা আমরা এখানে করি তখন দ্রবণের মধ্যে কিন্তু এই আয়নগুলোরই মুভমেন্ট ঘটে, আয়নগুলোরই চলাচল ঘটে, এবং তার জন্যই তড়িতের পরিবহনটা সম্ভব হয়। সুতরাং দ্রবণের মধ্য দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনরা নয়, আয়নের চলাচল, সেটাই কিন্তু তড়িৎ পরিবহনের কারণ তড়িৎ বিশ্লেষণকালে। সুতরাং আমরা বলবো যে স্টেটমেন্টটা আমাদের দেওয়া হয়েছে সেটা সঠিক নয়। যদি আমাদের স্টেটমেন্টটা এই যে ইলেকট্রন এটার পরিবর্তে আয়ন দেয়া হতো তাহলে আমাদের এই যে উত্তরটা এটা সঠিক উত্তর হতো। সুতরাং এখানে বলবো যে প্রদত্ত স্টেটমেন্টটি সেটা সঠিক নয়, অর্থাৎ মিথ্যা। পরের আলোচনায় আসি যে একই রকমই প্রশ্ন, মানে একই প্রশ্ন, যে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য। তাহলে ধাতু নিষ্কাশন করার ক্ষেত্রে বিজারণ কি করতেই হবে? এই ব্যাপারটা এখানে আলোচনা করব আমরা, এবং তখন দেখে নেব যে প্রদত্ত বাক্যটি বা স্টেটমেন্টটি সঠিক কিনা। আমরা এই প্রসঙ্গে বলতে পারি যে আমরা যদি উদাহরণ দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা বিষয়টা হয়তো অনেকটা সহজে বুঝতে পারবো, এবং এই উদ্দেশ্যে আমরা দু একটা ধাতুর আকরিককে নিয়ে আলোচনা করতে পারি। যেমন ধরা গেল যে লোহার আকরিক যেটা হলো হিমাটাইট। এই হিমাটাইটের যে সংকেত সেটা আমরা লক্ষ্য করব যে সেটা হলো Fe2O3। এই হিমাটাইটকে ব্যবহার করেই কিন্তু আমরা দেখব যে এখান থেকে কিন্তু আয়রনকে নিষ্কাশন করা হয়, অর্থাৎ Fe2O3 তে আয়রন যে অবস্থায় আছে সেটা কিন্তু Fe আকারে অ্যাকচুয়ালি নেই। সেটা কি আকারে আছে যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এখানে Fe আয়রন তার যোজ্যতা কিন্তু 3, সে কারণেই আয়রনের যে যোজ্যতা 3 সেটা অক্সিজেনের কাছে এসেছে, 3 হয়েছে, অক্সিজেনের যোজ্যতা 2 আয়রনের কাছে গেছে। তাহলে এখানে আয়রন যেটা আছে
সেই আয়রনটা প্রকৃতপক্ষে Fe3+ এই ক্যাটায়ন রূপে আছে এবং অক্সিজেনটা আছে অক্সাইড রূপে। এবং এখানে যদি আমরা একটা ইউনিট থেকে ভাবি তাহলে দুটো Fe3+ এবং তিনটে অক্সাইড আয়ন উৎপন্ন হয়েছে। তাহলে আমরা লক্ষ্য করব যে যখন এই Fe3+ থেকে আয়রন উৎপাদিত হবে তখন কিন্তু এখানে তিনটে ইলেকট্রন গ্রহণের মাধ্যমেই এটা ঘটবে এক একটা Fe3+ আয়নের বিচারে। সুতরাং আমরা লক্ষ্য করব যে এখানে প্রক্রিয়াটা কিন্তু বিজারণ, কারণ ইলেকট্রন গ্রহণ মানে আমরা জেনেছি সেটা বিজারণ প্রক্রিয়া। সুতরাং আমরা এখানে বলতেই পারি যে এই প্রক্রিয়াটা যেটা এখানে সংঘটিত হলো সেটা বিজারণ প্রক্রিয়া। অর্থাৎ একটা উদাহরণ নিয়ে আমরা দেখলাম যেখানে ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে হলে বিজারণ প্রক্রিয়াটা সাহায্য আমাদের নিতেই হলো। পরবর্তী আরেকটা উদাহরণও আমরা নিতে পারি, যেটা হলো বক্সাইট। এই বক্সাইট যেটা আমরা নিচ্ছি তার সংকেত আমরা যদি লক্ষ্য করি, তার সংকেত হচ্ছে Al2O3.2H2O। এবং আবারও লক্ষ্য করব যে এই বক্সাইটে যে অ্যালুমিনা Al2O3 যেটার নাম অ্যালুমিনা, অ্যালুমিনিয়াম অক্সাইড, পূর্বের ন্যায় এটাকেও যদি আমরা আয়নে বিশ্লিষ্ট করে ভাবি তাহলে এখানে দেখতে পাবো যে এখানেও আছে Al3+ এবং তার সঙ্গে 3O2- এবং পুনরায় আমরা লক্ষ্য করব যে একইভাবে আগেরবারের মতোই Al3+ সেটা তিনটে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে অ্যালুমিনিয়ামে। তাহলে এটা আবারও দেখছি যে একটা বিজারণ প্রক্রিয়া। তাহলে এখানেও বিজারণ প্রক্রিয়া লক্ষ্য করলাম, এখানেও বিজারণ প্রক্রিয়া লক্ষ্য করলাম, প্রথমেরটা আয়রনের ক্ষেত্রে, পরেরটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ধাতুর যে আকরিকগুলো, সেই আকরিকগুলোতে ধাতুরা যারা থাকে, উপস্থিত থাকে, তারা ক্যাটায়ন হিসাবে আকরিকে উপস্থিত থাকে। সেই ক্যাটায়নগুলো থেকে যখন আমরা ধাতুকে পেতে চাইবো তাহলে ক্যাটায়নগুলোকে নিশ্চয়ই আমাদেরকে ইলেকট্রন সাপ্লাই করতে হবে। তারা ইলেকট্রনটা গ্রহণ করবে এবং ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তারা ধাতুতে রূপান্তরিত হবে। সুতরাং আমরা বলতেই পারি যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটা একদম ঠিক, যে ধাতু নিষ্কাশনে যেটা আকরিক থেকে আমরা করব সেক্ষেত্রে বিজারণ প্রক্রিয়াটা অপরিহার্য, অর্থাৎ এটার সাহায্য আমাদেরকে নিতেই হবে। পরের আলোচনায় আসি। পরের আলোচনা বলা হয়েছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই। আমরা যদি লক্ষ্য করি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটাকে প্রকাশ করা হয় আলফা দিয়ে, সেই আলফা ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে L2, অর্থাৎ একটা কোনো যদি ধাতব বা অন্য কোনো দণ্ড আমরা নিই তাহলে সেই যে দণ্ডটা তার যে অন্তিম যে দৈর্ঘ্য সেটা হলো L2 মাইনাস L1। L1 হলো প্রাথমিক যে দণ্ডটা যেটা নেওয়া হয়েছিল তার দৈর্ঘ্য, ডিভাইডেড বাই L1, অর্থাৎ আবারও সেই প্রাথমিক দৈর্ঘ্য ওই দণ্ডটা, ইন্টু θ2 মাইনাস θ1, অর্থাৎ কিনা অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা। তাহলে আমরা গাণিতিকভাবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা তার যে সমীকরণ সেটা আমরা এখানে দেখতে পেলাম। এইবার আমরা যদি এখানে দেখি যে আলফার যে একক বা ইউনিট সেটা হিসাবে যদি আমরা এটাকে প্রকাশ করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে দৈর্ঘ্যের যে একক আমরা যদি এটাকে এসআই পদ্ধতিতে ধরি তাহলে সেটা মিটার হবে। আবার কারণ দুটো দৈর্ঘ্যের যে পার্থক্য সেটা একটা দৈর্ঘ্যকেই প্রকাশ করে, সুতরাং তার এককটা হয়ে যাচ্ছে মিটার। প্রাথমিক দৈর্ঘ্য যেটা L1 তার একক হয়ে যাচ্ছে মিটার, θ2 মাইনাস θ1। তাহলে এইটা আমাদের কি ঘটছে না, θ2 মাইনাস θ1 সেটাও হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এসআই এককে কেলভিন। আমরা এবার এটাকে সিম্পলিফাই করলে আমরা দেখতে পাচ্ছি মিটার মিটার ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে শুধুমাত্র যেটা পড়ে থাকছে সেটা হলো 1/কেলভিন, অর্থাৎ কেলভিন ইনভার্স। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে একক
তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাইনালি যেটা আমরা পেলাম, তাতে দৈর্ঘ্যের কোনো একক আমাদের থাকলো না। এটাকেই আমরা তাহলে বলতে পারি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে যে দৈর্ঘ্যের একক নেই, এই স্টেটমেন্টটা যেটা দেওয়া হয়েছে একদম সেটা সঠিক। পরে আমরা চলে আসি এর পরের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের আলোচনায়। তাহলে সেই প্রশ্ন এখানে কি এরপর আছে দেখে নেব, যে সংক্ষিপ্ত উত্তর দাও, ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো। এই প্রশ্নটা আমাদের এখানে দেওয়া হয়েছে। তাহলে এই প্রশ্নের আমরা যে উত্তরটা সেটা আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। প্রথমে আমরা এখানে দেখব যে ক্যালসিয়াম কার্বনেট যেটা নেওয়া হয়েছে তার সংকেত ভর কত, CaCO3। এই যে CaCO3 যেটা ক্যালসিয়াম কার্বনেটের সংকেত, তাতে আমরা লক্ষ্য করব যে ক্যালসিয়ামের পারমাণবিক ভর যে 40 সেটা এখানে দেওয়া হয়েছে, এবং এক্ষেত্রে সংকেতে লক্ষ্য করছি ক্যালসিয়াম পরমাণুর সংখ্যা একটাই আছে, সুতরাং এখানে আমরা নিয়ে নিলাম 40। এরপরে আছে একটাই কার্বন পরমাণু যার পারমাণবিক ভর হচ্ছে 12, অর্থাৎ কিনা 12, একটাই আছে তাই 12 নেওয়া হলো। এবারে আসছি অক্সিজেন পরমাণুর দিকে। অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 3টে, এবং এক একটা অক্সিজেনের যে পারমাণবিক ভর সেই পারমাণবিক ভর হচ্ছে 16, অর্থাৎ কিনা 16। এইভাবে এটাকে যদি আমরা টোটাল ক্যালকুলেশনটা করি দেখবো সেটা হয়ে যাবে আমাদের 100। লক্ষ্য করো এখানে কিন্তু ক্যালসিয়ামের শতকরা পরিমাণ গণনা করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি লিখি যে পার্সেন্টেজ ক্যালসিয়াম, Ca পার্সেন্ট ক্যালসিয়াম, দ্যাট ইকুয়ালস টু, একটা বিষয় খেয়াল রাখবে যে কোনো একটা যৌগের মধ্যে কোনো একটা বিশেষ মৌলের যেটা শতকরা পরিমাণ নির্ণয় করতে দিয়েছে, সেটার যখন আমরা গণনাটা বা ক্যালকুলেশনটা করব, সেই যে পরমাণুটা তার যে ভর সেটা আমরা একটা ভগ্নাংশের লব হিসাবে প্রকাশ করব, এবং হর হিসাবে ওই যে যৌগটা বা যে আমাদের আয়নীয় যৌগ হোক, সেটা সমযোজী যৌগ হোক, যাই হোক না কেন, তার যে পারমাণবিক ভর বা সংকেত ভর সেটা আমরা ওই ভগ্নাংশের হর হিসাবে প্রকাশ করব। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম তার যে পারমাণবিক ভর সেটা 40, যেহেতু ক্যালসিয়াম পরমাণু একটাই আছে তাই আমরা উপরে 40 লিখলাম লব হিসাবে। এবারে আসি হর হিসাবে, আমরা দেখতে পাচ্ছি এর যে টোটাল সংকেত ভরটা যেটা নির্ণয় করেছি সেটা হলো 100, আর পার্সেন্টেজ নির্ণয় করতে হলে আমাদেরকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় যে প্রদত্ত বা প্রাপ্ত ভগ্নাংশটাকে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি 100 100 এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এবং হয়ে গিয়ে আমরা দেখছি আনসারটা হয়ে যাচ্ছে 40%। তাহলে এইভাবে আমরা ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের যে শতকরা পরিমাণ সেটা আমরা গণনা করতে পারলাম। প্রসঙ্গত একটা কথা বলি, যে যদি এখানে ক্যালসিয়াম পরমাণুর সংখ্যা 1-এর পরিবর্তে 2 থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে যে লবের মানটা নিয়েছি সেটাকে কিন্তু 40 × 2 এইভাবে প্রকাশ করতে হতো। সুতরাং আমরা যদি এখানে অক্সিজেনের পার্সেন্টেজটা নির্ণয় করতাম তাহলে তার হিসেবটা এরকম হতো যে পার্সেন্টেজ অক্সিজেন দ্যাট ইকুয়ালস টু, আমরা দেখতাম যে অক্সিজেন পরমাণুর সংখ্যা কিন্তু এখানে 3টি আছে, সুতরাং এখানে আমরা লিখতাম 3 × 16 এবং ডিভাইডেড বাই টোটাল, অর্থাৎ কিনা তার যে সংকেত ভরটা সেটা হলো 100 × 100%, এবং এটা হয়ে যেত 48%। পার্সেন্টেজ যে অক্সিজেন এটা আমাদের প্রশ্নে দেওয়া হয়নি, কিন্তু বিষয়টার মধ্যে সাদৃশ্য আছে বলে বা এখানে পরমাণুর সংখ্যা একাধিক থাকার কারণে এটা একটা উদাহরণ হিসাবে আমি দেখিয়ে দিলাম। পরে আমরা চলে আসি যে সংক্ষিপ্ত উত্তর দাও, যে অ্যামোনিয়া, সালফার ট্রাই অক্সাইড ইত্যাদি শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয় কেন? তাহলে প্রথম আমরা যেটা দেখে নেব যে অ্যামোনিয়া উৎপাদনকালে অনুঘটক হিসেবে কি ব্যবহৃত হয়। অ্যামোনিয়া উৎপাদনকালে আমরা দেখব যে অনুঘটক হিসেবে ব্যবহার হয় আয়রন, এবং তার সঙ্গে উদ্দীপক হিসাবে আগে মলিবডিনাম এটা ব্যবহৃত হতো,
বর্তমানে মলিবডিনামের পরিবর্তে K2O অর্থাৎ পটাশিয়াম মনোঅক্সাইড এবং তার সঙ্গে অ্যালুমিনা অর্থাৎ Al2O3 এর মিশ্রণ ব্যবহার করা হয়। এবং এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করব যে আয়রন সেটাও সলিড এবং তার যে উদ্দীপক K2O পটাশিয়াম অক্সাইড সেটাও সলিড এবং অ্যালুমিনা যেটা সেটাও সলিড। আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে কোনো ক্ষেত্রে যদি অনুঘটক যেটা কিনা কঠিন আকারে থাকে তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে অনুঘটকের যে কার্যকারিতা বা কার্যক্ষমতা তত বেশি হবে। সুতরাং এই বিচারে আমরা দেখতে পাবো যে এখানে আয়রন বা তার যে উদ্দীপক সবাই কঠিন, তাহলে তাদেরকে যত বেশি আমরা চূর্ণ আকারে রাখতে পারবো তাদের সক্রিয়তা তত বেশি হবে এবং অ্যামোনিয়া উৎপাদনে তারা তত বেশি কার্যকরী হবে। অনুরূপভাবে আমরা দেখব যে সালফার ট্রাই অক্সাইড SO3 যেটা কিনা আমরা SO2 থেকে তৈরি করি, সেক্ষেত্রে অনুঘটক হিসাবে আবারও একটা কঠিন যৌগ ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড V2O5 ব্যবহৃত হয়। তাহলে আবার একই যুক্তি যে অনুঘটক যদি কঠিন হয় যত আমরা বেশি চূর্ণ আকারে রাখবো তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়বে এবং তার ফলে অনুঘটকের কার্যকারিতাও বাড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রেই হোক কিংবা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ধাপ সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন, উভয় ক্ষেত্রেই ব্যবহৃত অনুঘটক কঠিন হওয়ায় সেগুলোকে সূক্ষ্ম চূর্ণের আকারে রাখা হয়। এইভাবে আমরা এই যুক্তিটাকে সাজাতে পারবো। পরে আমরা চলে আসি এরপরে একটা ম্যাথমেটিক্যাল বা অঙ্কের প্রশ্ন আছে। নিচের প্রশ্নটির উত্তর দাও। একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 10 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ 2 ওহম। তড়িৎ কোষটিকে 8 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো। রোধকটিতে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে বিষয়টা এখানে কি কি আমাদের প্রদত্ত বা দেওয়া হয়েছে সেগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যেগুলো দেওয়া হয়েছে তার মধ্যে দেওয়া আছে তড়িৎচালক বল অর্থাৎ কিনা যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি, দ্যাট ই ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি যে 10 ভোল্ট, এটা প্রদত্ত। অভ্যন্তরীণ রোধ যেটাকে আমরা স্মল আর এটা দিয়ে প্রকাশ করি, তার মান দেওয়া আছে 2 ওহম। নেক্সট হচ্ছে তড়িৎ কোষটিকে 8 ওহম রোধকের সঙ্গে মানে বাহ্যিক একটা রোধক তার সঙ্গে যোগ করা হয়েছে, সুতরাং ওটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করব। তো ক্যাপিটাল আর এর তাহলে আমরা দেখতে পাচ্ছি ভ্যালু হয়ে যাচ্ছে 8 ওহম। এবার নেক্সট আমরা যদি চলে আসি যে এখানে আর যেটা দেওয়া হয়েছে সেটা হয়েছে সময় অর্থাৎ টি, সেটা দেওয়া আছে 60 সেকেন্ড। এবার অঙ্কটার দিকে যদি আমরা তাকাই যে মানগুলো আমাদের দেওয়া হয়েছে সেগুলো দিয়ে আমরা তাপ নির্ণয় করার যে ফর্মুলা অর্থাৎ কত জুল তাপ উৎপন্ন হবে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা আমরা যদি দেখি যে সেটা জুল এককে যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে তাহলে সেটার ফর্মুলা যেটা ব্যবহৃত হবে সেটা হলো H ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে I স্কোয়ার আর টি। কিন্তু H ইকুয়ালস টু I স্কোয়ার আর টি এই যে ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করতে চলেছি তাতে কিন্তু আমাদের প্রবাহ মাত্রা যেটা কিনা ক্যাপিটাল আর সেটা কিন্তু এখানে নেই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে ক্যাপিটাল আই অর্থাৎ কিনা যেটা প্রবাহ মাত্রা তার মানটা নির্ণয় করা। তার মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি আমরা দেখব যে আমরা একটা ফর্মুলা জানি যে E ইকুয়ালস টু I ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। সুতরাং এইভাবে যদি আমরা দেখি E ইকুয়ালস টু 10, আইটা আমাদের ক্যালকুলেট করতে হবে আর 8 এবং স্মল আর যেটা 2, এইভাবে যদি আমরা ক্যালকুলেশনটা করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা লিখতে পারবো যে I ইকুয়ালস টু এটা 8 প্লাস
2 মানে 10 হলো, অর্থাৎ I ইকুয়ালস টু 10/10, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। 10 10 এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে 1/1 আসছে, সুতরাং এটা হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা I এর ভ্যালুটা 1 পেলাম, এবং I যেটা প্রবাহ মাত্রা তার যে একক সেটা হবে অ্যাম্পিয়ার। সুতরাং আমরা এখানে যে মানটা এখানে আমাদের প্রয়োজন ছিল কিন্তু সরাসরি দেওয়া হয়নি, সেই I ইকুয়ালস টু পেয়ে গেলাম 1 অ্যাম্পিয়ার। এইবার আমরা যদি ক্যালকুলেশনটাকে এগোই, তাহলে যে উৎপন্ন তাপের পরিমাণ যেটাকে কিনা H দিয়ে প্রকাশ করা হয়েছে, দ্যাট H ইকুয়ালস টু I স্কোয়ার, মানে I এর ভ্যালু যেহেতু 1, সুতরাং 1 স্কোয়ার। আমরা আগেই লিখে রেখেছি R এর ভ্যালু হলো 8, অর্থাৎ R ইকুয়ালস টু 8, এবং T যেটা কিনা সময়, সেই টিটা এখানে লক্ষ্য করতে পারছি 60 সেকেন্ড, সুতরাং 1 স্কোয়ার ইন্টু 8 ইন্টু 60। তাহলে এখানে আমরা ফাইনালি যে ক্যালকুলেশনটা এভাবে এগোলে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 8 ইন্টু 60, অর্থাৎ 480 জুল আমরা দেখব এককটা। অর্থাৎ উৎপন্ন যে তাপ যেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে সেটা I স্কোয়ার আর টি, এই ফর্মুলা অ্যাপ্লাই করে এগোলে আমরা দেখতে পাচ্ছি যে H এর ভ্যালু যেটা সেটা 480 জুল, এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল কত জুল তাপ উৎপন্ন হবে, সুতরাং তার ভ্যালুটা হয়ে যাবে 480 জুল। এইভাবে আমরা যে অঙ্কের প্রশ্নটি দেওয়া হয়েছে তার সমাধান করতে পারলাম, এবং এর সঙ্গেই আমাদের এবারের অ্যাক্টিভিটি টাস্কের যে উত্তরগুলো এবং আনুষঙ্গিক আলোচনা সেগুলো আমরা এখানে শেষ করলাম।